আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? সিআরডিএমির পক্ষ থেকে আয়োজিত আজকের এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মারুফ, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্সে। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা দেখো আমাদের বোর্ডে লেখা রয়েছে, ডিকোডার এবং হাফ অ্যাডার। এই দুইটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আচ্ছা, চলো আজকে আমাদের ক্লাসে আমরা চলে যাই। দেখো, আজকে আমাদের মেইন আলোচনাটা হচ্ছে ডিকোডার নিয়ে। কি নিয়ে আজকে আমাদের আলোচনা হচ্ছে? ডিকোডার। সরি, এক মিনিট। হ্যাঁ, তো আজকে আমাদের আলোচনা হচ্ছে ডিকোডার নিয়ে। তো এর আগের দিন আমরা এনকোডার সম্বন্ধে পড়েছিলাম। তো ডিকোডার জিনিসটা আসলে কি, এটা একটু আমি তোমাদের বুঝাই বলি। তো এনকোডার সম্বন্ধে আমরা কি জানছিলাম, এটা প্রথমে একটু রিকল করা যাক। তো এনকোডার হচ্ছে একটা সার্কিট ছিল আমাদের। এনকোডার হচ্ছে এক ধরনের সার্কিট যেটা কি করে, যেটা কিছু অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। কি করে এনকোডার? কি করতো আমাদের, কিছু অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করতো, যাতে আমাদের যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো ওই ভাষাটা বুঝতে পারে। এখন ডিকোডার জিনিসটা আসলে কি? তো ধরো আমরা আমাদের কম্পিউটারে কিছু অ্যানালগ সিগন্যাল ইনপুট দিছি, দেওয়ার পর এনকোডার কি করছে, সেটাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে কম্পিউটারে ইনপুট হিসেবে দিছে। তো কম্পিউটার তো আমাদের একটা আউটপুট দিবে অবশ্যই, যেহেতু ওর মধ্যে একটা ইনপুট গেছে, তার মানে কম্পিউটার আমাদেরকে একটা আউটপুট প্রদর্শন করবে। তো কম্পিউটার ডিজিটাল সিগন্যালই ইনপুট হিসেবে নেয়, আবার ডিজিটাল সিগন্যালই আউটপুট হিসেবে দেয়। বাট এখানে কথা হচ্ছে যে আমরা এই ডিজিটাল সিগন্যালগুলোকে বুঝতে পারি না। কম্পিউটার যে ডিজিটাল সিগন্যালটা আউটপুট হিসেবে প্রদর্শন করে, আমরা সেই সিগন্যালটা বুঝতে পারি না। তো এই সিগন্যালকে আমাদের মানে হচ্ছে মানুষের বোধগম্য করার জন্য আবার সেই অ্যানালগ সিগন্যালে রূপান্তর করতে হয়। তো প্রথমে কি হয় দেখো, জিনিসটা প্রসেসটা আমি একটু বলি। যে প্রথমে আমরা ধরো কম্পিউটার চিন্তা করো, প্রথমে আমরা কম্পিউটারকে কিছু অ্যানালগ সিগন্যাল দিয়ে থাকি ইনপুট হিসেবে। তো এনকোডার কি করে, এই যে অ্যানালগ সিগন্যালগুলো আমরা দিচ্ছি কম্পিউটারকে, এই অ্যানালগ সিগন্যালগুলোকে সে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে এবং কম্পিউটারে ইনপুট হিসেবে প্রবেশ করায়। তো কম্পিউটার সেই ইনপুটটা নিয়ে নিজের মতো প্রসেস করে অবশ্যই কম্পিউটার কিন্তু একটা আউটপুট আমাদের দেখাবে। তো কম্পিউটার সেই আউটপুটটা ডিজিটাল সিগন্যাল হিসেবেই দেয়। তো এখন কথা হচ্ছে যে যখন কম্পিউটার একটা ডিজিটাল সিগন্যাল আউটপুট হিসেবে দিল, মানুষ সেটা বুঝতে পারে না। মানুষের বোধগম্য সিগন্যাল হচ্ছে অ্যানালগ সিগন্যাল। তো এখানে হচ্ছে ডিকোডারের কাজ। ডিকোডার কি করবে, কম্পিউটার যে ডিজিটাল সিগন্যালটা দেয় সেই ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে মানুষের কাছে প্রদর্শন করে। তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ডিকোডার। তো ডিকোডার জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, যে ডিকোডার বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, অনেকে বলছো যে আরেকবার বুঝান। আচ্ছা, জিনিসটা আমি আরেকবার একটু রিপিট করছি তোমাদের জন্য। দেখো, ডিকোডার জিনিসটা কি, যে কম্পিউটার আমাদেরকে আউটপুট হিসেবে, আমরা তো কম্পিউটারে ইনপুট দিই তাই না, তো আমাদের কম্পিউটার আবার আউটপুট দেখায়। ধরো একটা জিনিস আমরা ইনপুট দিছি, কম্পিউটার সেটা আবার আমাদেরকে আউটপুট হিসেবে দেখাবে। তো কম্পিউটারটা এই আউটপুটটা আসলে ডিজিটাল সিগন্যাল হিসেবে দেখায়। কি হিসেবে দেখায়? ডিজিটাল সিগন্যাল হিসেবে দেখায়। এখন এখানে হচ্ছে ডিকোডারের কাজ। ডিকোডার কি করে, এই যে কম্পিউটার যে আউটপুট হিসেবে একটা ডিজিটাল সিগন্যাল দিল, এই ডিজিটাল সিগন্যালটাকে এই ডিকোডারটা অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। ডিজিটাল সিগন্যালটাকে এই ডিকোডারটা অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। তো এর মাধ্যমে মানুষ সেই সিগন্যালটা বুঝতে পারে। মানুষের বোধগম্য সিগন্যাল হচ্ছে অ্যানালগ সিগন্যাল, মানুষ ডিজিটাল সিগন্যালকে বুঝতে পারে না। তো এখানে ডিকোডারটা কি করবে, কম্পিউটার যে ডিজিটাল সিগন্যালকে আউটপুট হিসেবে প্রদর্শন করেছিল, এখানে আমার এই ডিকোডারটা কি করবে, এই যে ডিজিটাল সিগন্যালটা কম্পিউটার আউটপুট হিসেবে দেখাইছে সেটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে মানুষের বোধগম্য একটা সিগন্যালে রূপান্তর করবে। তো এই সিগন্যালটাই আমরা আসলে বুঝতে পারি, যেটা মানুষ বুঝতে পারে সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, আর কম্পিউটার যে সিগন্যালটা বুঝতে পারে সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। আচ্ছা, এবার আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা এই ডিকোডার সম্বন্ধে বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ফাতেমা আক্তার শান্তা বলছো দ্বিতীয় অধ্যায় নিলে ভালো হতো। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ের ক্লাস আমাদের নেওয়া হয়ে গিয়েছে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে গেলে দেখতে পারবে যে আমাদের দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ সব টপিক কভার করে ক্লাস নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবার একটু আমাকে কমেন্ট করে জানাও তো যে ডিকোডার সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছো কিনা।
হ্যাঁ, এবার সবাই ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। তো দেখো, এবার আমরা ডিকোডারের বৈশিষ্ট্য সম্বন্ধে জানবো। ফাতেমা, রাবিয়া, হ্যাঁ ক্লিয়ার সবাই, সাদিক ক্লিয়ার, ঠিক আছে। তো দেখো, এবার আমরা ডিকোডারের বৈশিষ্ট্য সম্বন্ধে জানবো। ডিকোডারে আসলে কি কি হয় দেখো, এখানে বলতেছে যে এ বর্তনীর n সংখ্যক ইনপুট লাইন থেকে সর্বাধিক 2n সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায়। যদি আমার ইনপুট হয় n সংখ্যক, আমরা আউটপুট পাই 2n সংখ্যক। ধরো এই ডিকোডারের ক্ষেত্রে যদি আমরা দুইটা ইনপুট দেই, তাহলে আউটপুট পাবো 2 ইন্টু n, মানে 2 ইন্টু 2 বা 4টা। আবার ধরো আমার ইনপুট দিচ্ছে আমি 3টা, তার মানে আমি আউটপুট কয়টা পাবো? 2n, মানে 2 ইন্টু 3 বা 6টা। তো এটা এখানে বলা হয়েছে এটাই, যে এ বর্তনীর n সংখ্যক ইনপুট লাইন থেকে 2n সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায়। এরপর দেখো কি বলতেছে, যে কোনো মুহূর্তে একটি মাত্র আউটপুট লাইনের মান 1 হয় এবং বাকি সকল আউটপুট লাইনের মান 0 হয়। কখন কোন আউটপুট লাইনের মান 1 হবে তা নির্ভর করে ইনপুটগুলোর মানের উপর। এখন কথা হচ্ছে যে ধরো যে তুমি একটা ডিকোডারে, আমার ডিকোডারে ধরো 4টা, তুমি একটা ডিকোডারে ধরো 4টা ইনপুট দিছো, তাহলে আউটপুট পাবা কয়টা বলো তো? আউটপুট পাবা 2 গুণন 4 বা 8টা। এখন এই 8টা আউটপুটের মধ্যে 4টা তুমি ইনপুট দিছো, 8টা পাইছো আউটপুট। এখন এখানে বলছে যে এই যে আউটপুট গুলা পাচ্ছ, তার মধ্যে যে কোনো একটার মান হবে 0, সরি একটার মান হবে 1 আর বাকি সবগুলোর মান হবে 0। ধরো এই যে আমার 8টা ইনপুট না, সরি 8টা আউটপুট না, 8টা আউটপুটের মধ্যে শুধুমাত্র একটার মান হবে 1, বাকিগুলো হবে 0। 8টা ইনপুটের মধ্যে একটার মান হবে 1 আর বাকিগুলোর মান কি হবে? 0 হবে। এখন এই যে 8টা তোমার হচ্ছে আউটপুট তুমি পাবা, ধরো এই যে 8টা যে আউটপুট পাচ্ছ, এই 8টা আউটপুটের মধ্যে কোন আউটপুটের মান 1 হবে তা ইনপুটের উপর নির্ভর করবে। এটা আমরা পরে দেখবো, সমস্যা নেই। এই যে তুমি 4টা ইনপুট দিলে 8টা আউটপুট পাচ্ছ, এই আউটপুটগুলোর মধ্যে কোনটার মান 1 হবে সেটা নির্ভর করবে ইনপুটগুলোর মানের উপর। এরপর বলছে যে দেখো, যে ডিকোডার এনকোডারের বিপরীত কাজ সম্পাদন করে। এটা কিন্তু আমরা সংজ্ঞা থেকেই বুঝতে পারি। এনকোডার কি করে? এনকোডার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। আর ডিকোডার কি করে? ডিকোডার ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। আচ্ছা, এখানে তারপর কি বলা আছে দেখো, যে ডিকোডার সাধারণত আউটপুট ডিভাইস অর্থাৎ ডিসপ্লে ইউনিটের সাথে যুক্ত থাকে। ডিকোডার কিসের সাথে যুক্ত থাকে? ডিসপ্লে ইউনিটের সাথে। অর্থাৎ আমরা কিসের মাধ্যমে ডিসপ্লে দেখতে পাই? কম্পিউটারের ক্ষেত্রে আমরা মনিটরের মাধ্যমে ডিসপ্লে দেখতে পাই, অর্থাৎ এই ডিকোডারটা আমার মনিটরের সাথে লাগানো আছে। আবার ফোনের ক্ষেত্রে গিয়ে আমরা ডিসপ্লে কোথায় দেখতে পাই? ফোনের ক্ষেত্রে আমরা আমাদের স্ক্রিনে ডিসপ্লে দেখতে পাই। তো ফোনের ক্ষেত্রে ডিকোডারটা অ্যাড হয়ে থাকে আমাদের স্ক্রিনের সাথে। তো এটাই বলা হয়েছে যে ডিকোডার সাধারণত আউটপুট ডিভাইস অর্থাৎ ডিসপ্লে ইউনিটের সাথে যুক্ত থাকে। তো ডিকোডারের বৈশিষ্ট্যগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো। ডিকোডার নিয়ে তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, যে ডিকোডারের বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে তোমরা ক্লিয়ার কিনা। আচ্ছা, মাইশা চৌধুরী বলছো বুঝিনি। আমি আরেকবার একটু রিকল করছি। দেখো, যে ডিকোডারে কি হয়, যে n সংখ্যক ইনপুট লাইন থাকলে 2n সংখ্যক আউটপুট পাওয়া যায়। অর্থাৎ n এর মান যদি হয় 2, মানে ইনপুটের মান যদি হয় 2, আউটপুটের মান হবে 4। তারপর দ্বিতীয় লাইনে বলা আছে যে কোনো মুহূর্তে একটি মাত্র আউটপুট লাইনের মান 1 হয় আর বাকি সকল আউটপুট লাইনের মান 0 হয়। ধরো তুমি ডিকোডার থেকে 4টা আউটপুট পাইছো, এই 4টা আউটপুটের মধ্যে মাত্র একটার মান হবে 1 আর বাকি 3টার মান হবে 0। তারপরে দেখো বলছে ডিকোডার এনকোডারের বিপরীত কাজ সম্পাদন করে। এনকোডার কি করে? এনকোডার আমার ডিজিটাল সিগন্যালগুলোকে, সরি অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করত। ডিকোডার কি করে? ডিকোডার আমার ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। তো ডিকোডার এনকোডারের উল্টা কাজ করে। আমার এনকোডার কি করতো? অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করতো। আবার ডিকোডার আমার ডিজিটাল সিগন্যালটাকে আবার অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। আচ্ছা, ডিকোডার সাধারণত আউটপুট ডিভাইস অর্থাৎ ডিসপ্লে ইউনিটের সাথে যুক্ত থাকে। ডিকোডারটা আমার কই লাগানো থাকে? ডিকোডারটা আমার মেইনলি এই যে ডিজিটাল ডিভাইসগুলো আছে, এই ডিজিটাল ডিভাইসগুলো ডিসপ্লের সাথে যুক্ত থাকে। যেমন কম্পিউটারের ক্ষেত্রে মনিটরের সাথে যুক্ত থাকে, আবার ফোনের ক্ষেত্রে স্ক্রিনের সাথে যুক্ত থাকে, এরকম আর কি বোঝায়। তো আশা করি এবার তোমরা বুঝতে পেরেছো। সাবিকুন নাহার মিম বলছিল আরেকবার বোঝান, আমি বুঝিয়ে দিয়েছি। এবার আমি একটু সামনের দিকে এগোচ্ছি।
আচ্ছা দেখো এবার বলছে যে 2 to 4 লাইন ডিকোডার, 2 to 4 লাইন ডিকোডার। এখন এখানে 2টা হচ্ছে আমার ইনপুটের সংখ্যা, 4টা হচ্ছে আমার আউটপুটের সংখ্যা। মানে যে তুমি যদি 2টা ইনপুট দাও তাহলে আউটপুট পাবা কয়টা? 4টা। তো এই জন্য একে বলা হয় 2 to 4 লাইন ডিকোডার। মানে এখানে তোমার ইনপুট আছে 2টা, আউটপুট পাইছো কয়টা দেখো তো? আউটপুট পাবা 4টা। এটা হচ্ছে ডিকোডার। এখানে যদি x আর y ইনপুট হিসেবে দেওয়া হয়, আমরা এখানে দেখতে পারতেছি আউটপুট হিসেবে পাইছি D0, D1, D2, D3। এই 4টাকে আমি আউটপুট হিসেবে পাইছি। এখানে আর তেমন কিছুই বোঝার নাই, যেটা আমি আগেই তোমাদের বলে আসছি। আচ্ছা এবার দেখো এখানে কি বলা হয়েছে, যে কোনো মুহূর্তে 4টি আউটপুটের মধ্যে একটি আউটপুটের মান হয় 1 এবং বাকি সকল আউটপুট 0 থাকে। নিচে 2 to 4 লাইন ডিকোডারের সত্যক সারণী দেখানো হলো। এবার আমরা যে এই যে ডিকোডারটা দেখছি না 2 to 4 লাইন, মানে 2টা আমার ইনপুট, 4টা হচ্ছে আমার আউটপুট। তো এটারই আমি সত্যক সারণী দেখব। দেখো এটারই আমি সত্যক সারণী দেখব। তো দেখো এখানে ইনপুট দেয়া আছে, এখানে আউটপুট দেয়া আছে। এইটুকু হচ্ছে আমার ইনপুটের মান, এইটুকু হচ্ছে আমার আউটপুটের মান। হ্যাঁ, এইটুকু হচ্ছে আমার ইনপুটের মান, এইটুকু হচ্ছে আমার আউটপুটের মান। তো দেখো এখানে কি বলা হয়েছে, আমি যদি 2টা ইনপুট পাই, মানে 2টা ইনপুট যদি আমি দেই তাহলে আউটপুট পাই কয়টা? 4টা। এই যে এখানে 4টা আমার আউটপুট। এখন ইনপুট কম্বিনেশন কিভাবে বসাতে হয় এটা আমি তোমাদের অনেকবার বুঝাইছি। দেখো এখানে আমার ইনপুট কয়টা? এখানে আমার ইনপুট 2টা, বা চলক হচ্ছে আমার 2টা। এখানে x আর y হচ্ছে আমার ইনপুট। হ্যাঁ, তো আমি এখানে মানগুলো কিভাবে বসাবো? যেহেতু আমার ইনপুট কম্বিনেশন যদি 2টা হয়, সরি মানে ইনপুট যদি 2টা হয়, তার মানে ইনপুট কম্বিনেশন আমার কয়টা হবে? এটা আমাকে একটু কমেন্ট করে জানাও তো। ইনপুট যদি 2টা হয় তাহলে ইনপুট কম্বিনেশন কয়টা হবে? আমাকে একটু কমেন্ট করে জানাও যে ইনপুট যদি 2টা হয়, ইনপুট কম্বিনেশন কয়টা হবে? ইনপুট 2টা হলে ইনপুট কম্বিনেশন কয়টা হবে? আমাকে একটু কমেন্ট করে জানাও ফার্স্ট। না, সাদিক আহমেদ বলছো 1, এই যে ইমরান বলছো 4টা। হ্যাঁ, যে ইনপুট যদি আমার 2টা হয় তাহলে ইনপুট কম্বিনেশন হবে 4টা। তো এটার জন্য একটা সূত্র ছিল, আমার ইনপুট যদি হয় n সংখ্যক, ইনপুট কম্বিনেশন হবে 2 to the power n সংখ্যক। মনে আছে কিনা আরেকবার একটু ভেবে দেখো, যে ইনপুট যদি হয় আমার n সংখ্যক, ইনপুট কম্বিনেশন হয় 2 to the power n সংখ্যক। অর্থাৎ এখানে আমার ইনপুট কয়টা? 2টা। তার মানে আমার ইনপুট কম্বিনেশন হবে 2 এর মাথার উপর 2 বা 4টা। তো দেখো এখানে ইনপুট কম্বিনেশন কিন্তু 4টাই আছে। এই যে একটা কম্বিনেশন, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। এখন আমি এইগুলোর মান কিভাবে বসাই? প্রথমে যেহেতু আমার 4টা কম্বিনেশন, 4কে আমি 2 দিয়ে ভাগ করি। 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2। তো এই যে প্রথম ঘরটা দেখতেছেন x এর ঘর, এই প্রথম 2টা ঘরে আমি 0 বসাবো, পরের 2টা ঘরে 1 বসাবো, 2টা করে। এবার y এ এই যে 2 পাইছি আমরা, 2কে আবার অর্ধেক করবো আমরা। 2কে 2 দিয়ে ভাগ করলে হয় 1। তার মানে আমরা একটা ঘরে 0, একটা ঘরে 1, একটা ঘরে 0, একটা ঘরে 1 বসাবো। এভাবে আমাদের ইনপুট কম্বিনেশন বসানো শেষ। এখন আমরা দেখবো যে এখানে আউটপুটগুলো কিভাবে পাওয়া গেছে। এখানে আউটপুট দেখো একটা সিরিয়াল মেইনটেইন করছে। আমরা জানি কি যে ডিকোডারের ক্ষেত্রে যে আউটপুটগুলো থাকে, আউটপুট লাইনে এই যে এগুলো হচ্ছে আমার আউটপুট। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার আউটপুট। আমি 2টা করে ইনপুট দিচ্ছি, আউটপুট পাচ্ছি 4টা করে। ইনপুট দিচ্ছি 2টা, আউটপুট পাচ্ছি 4টা। এখন আমার বলা হয়েছে যে এই যে আউটপুটগুলো পাবো, এই আউটপুটগুলোর মাঝে আমার 1 হবে শুধুমাত্র একটার মান। এখানে যেহেতু আউটপুট আমার 4টা, তার মানে 3টার মান হবে 0, একটার মান হবে 1। এখন কোনটার মান 1 হবে? দেখো এখানে প্রথম ঘরের ক্ষেত্রে প্রথম ঘরটার মান 1, এই যে দ্বিতীয়তে আসো, দ্বিতীয় ঘরের ক্ষেত্রে দ্বিতীয় ঘরের মান 1, তৃতীয়টার ক্ষেত্রে তৃতীয় ঘরের মান 1, চতুর্থটার ক্ষেত্রে চতুর্থ ঘরের মান 1। তো এভাবে ধরো এখানে যদি 8টা আমার ইনপুট কম্বিনেশন থাকতো তাহলে এভাবেই 8টা ঘর হয়ে আসতো। যদি আমার 8টা ইনপুট কম্বিনেশন থাকতো তাহলে এভাবেই আমার 8টা ঘর হয়ে আসতো। তো এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো।
আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই সত্যক সারণীটা তোমরা বুঝতে পেরেছো কিনা। এটা কিন্তু অনেক ইজি। আচ্ছা আউটপুটটা দেখো, এটা আমার প্রথম ইনপুট কম্বিনেশন না, তো এটা প্রথম ঘর, ধরো এটা প্রথম ঘর, এই জন্য এই প্রথমে আমার 1, এটা হচ্ছে আমার দ্বিতীয় ঘর, তো এই জন্য এই আউটপুটের দ্বিতীয় ঘরে 1, এটা হচ্ছে আমার তৃতীয় ঘর, তো এই তৃতীয় ঘরের জন্য আউটপুটের 3 নাম্বার ঘরে 1, এটা হচ্ছে আমার চতুর্থ ঘর, চতুর্থ ঘরের জন্য আউটপুটের 4 নাম্বার ঘরে 1। আচ্ছা এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ দেখো এটা তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটা শর্টকাট ওয়েতে বুঝাই দিলাম। হ্যাঁ তো এখন জিনিসটা এখানে আসলে কিভাবে হচ্ছে, আমাদের আউটপুট এখানে কয়টা ছিল দেখো, আউটপুট ছিল আমাদের 4টা। আউটপুট কি কি ছিল? 4টা ছিল, একটা হচ্ছে D0, একটা হচ্ছে D1, একটা হচ্ছে D2 আর একটা হচ্ছে D3। বাট এখানে আউটপুট গুলো কিভাবে হচ্ছে, এখানে আউটপুট গুলো কিভাবে হয় দেখো, আমি একটু বুঝাই। আমি এখানে আবার ব্যাক আসতেছি, এখানে আমি আবারও ব্যাক আসতেছি। এখানে আসলে আউটপুট গুলা কিভাবে হয় দেখো, এখানে D0-তে বা D0-এ এখানে কি হয়েছে, এই যে এই ঘরটায় আসলে কিভাবে মান আসছে এটা আবার আমি তোমাদের বোঝাবো। আমি কিন্তু তোমাদের শর্টকাট ওয়েতে বুঝাইছি যে এখানে 1 নাম্বার ঘরের জন্য এই যে এখানে 1 নাম্বার ঘরে 1, এটা 2 নাম্বার ঘর, এখানে 2 নাম্বার ঘরে 1, এটা 3 নাম্বার ঘর আমার, এখানে 3 নাম্বার ঘরে 1, এটা 4 নাম্বার ঘর, এখানে আমার 4 নাম্বার ঘরে 1। তো এটা ছিল শর্টকাট ওয়ে। বাট এখানে আসলে মানগুলো আমরা কিভাবে পাইছি এটা আবার মানে বুলিয়ান ফাংশনের মাধ্যমে দেখব। এখানে আউটপুটে কিভাবে মানগুলো আমরা পাই এটা আমরা বুলিয়ান ফাংশনের মাধ্যমে দেখব। দেখো দেখো যে এখানে D0-এ কি হয়েছে, D0-এ যে কাজটা হয়েছে সেটা হচ্ছে x বার y বারের কাজ হয়েছে, x বার গুণন y বার, x বার গুণন y বার, এই কাজটা হয়েছে আমার D0-এ। কিভাবে দেখো, x বার এখানে x এর মান 0, y এর মান 0, 0 কে যদি আমি পূরক করি মান হয় আমার 1, আবার y কে যদি মানে y এর মান তো এখানে 0, তো এই 0 কে যদি আমি পূরক করি তাহলে এটার মান হয় কত 1, 1 আর 1 গুণ করলে হয় হচ্ছে আমার 1। তো দেখো D0 এর মান আমার আসছে এই জন্য 1। আবার দেখো আমি আরেকটা মান নিয়ে কাজ করি, D1টা কিভাবে হয়েছে দেখো, D1 হয়েছে x বার গুণন y, d বার হয়েছে কিভাবে, সরি D1 হয়েছে কিভাবে x বার ইন্টু y। তো দেখো এটা একটু প্রমাণ করে দেখি, এখানে D1 এর মানটা কিভাবে আসছে, x বার আর y এর মানটাকে গুণ করে আসছে। তো দেখো D1 এর যে কোনো একটা মান নিয়ে আমরা কাজ করবো এবার। এই যে এটা D1 না, তো D1 এর ধরো এখানকার মানটা আমার দরকার, D1 এর ধরো এখানকার মানটা আমার দরকার। তো দেখো এখানে আমার ইনপুট কি কি আছে, ইনপুট আছে হচ্ছে 1 আর 0, ইনপুট আছে আমার 1 আর 0। তো D1 এ কি হয় x বার গুণন y, তো এখানে আমার ইনপুট কি কি 1 আর 0, তো x বার 1 কে যদি আমি পূরক করি তাহলে কত পাই 0 পাই, আর y এর মান কত দেয়া আছে, y এর মান দেয়া আছে 0, তাহলে 0 আর 0 গুণ করলে কি হবে 0, তার মানে আমার আউটপুট হবে 0। তো দেখো এখানে আমি D1 এর মান 0ই পাইছি, এখানে আমি D1 এর মানটা কি পাইছি 0ই পাইছি। তো এখানে এভাবে দেখো কোনটায় কিসের কাজ হয়েছে, এটা একটু তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এটা দেখো এখানে কোন ঘরে কিসের কাজ হয় এটা একটু তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে আমাকে একটু কমেন্ট করে জানাও। দেখো এখানে কোন আউটপুটের জন্য আমার বুলিয়ান সমীকরণ কোনটা এটার জন্য এইটুকু একটু স্ক্রিনশট দিয়ে নাও। দেখো এখানে D0 এ কিসের কাজ হয়, x বার গুণন y বারের কাজ হয়, D1 এ কিসের কাজ হয় x বার গুণন y এর কাজ হয়, D2 তে কিসের কাজ হয়, D2 তে হয় হচ্ছে আমার x গুণন y বারের কাজ, আর D3 তে কিসের কাজ হয়, আচ্ছা D3 তে কিসের কাজ হয় x এবং y এর গুণফলের মানের সমান হয়। তো তোমাদের যদি কখনো বলা হয় যে 2 to 4 ডিকোডারের সত্যক সারণী আঁকাতে, তাহলে তোমরা এভাবে আঁকাবে। আর এখানে কখনো যদি বলা হয় যে 2 to 4 লাইন ডিকোডারের বুলিয়ান ফাংশনগুলো লেখো, তাহলে তুমি এই ফাংশনগুলোকে লিখবে।
আশা করি। আচ্ছা, এক্স বার ওয়াই পাইলাম কোথায়? এটা আসলে এই সার্কিটেরই সমীকরণ, এটা এই সার্কিটটাকে এভাবেই ফিট করে দেয়া আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো সামনের দিকে যাই। এখন দেখো আমরা এটা লজিক গেট আঁকাবো। এবার আমরা ডিকোডার থেকে যে বুলিয়ান ফাংশন গুলা পাইছি, এই বুলিয়ান ফাংশন গুলার লজিক গেট আঁকাবো, যেটা খুবই ইজি। দেখো আমরা এবার লজিক গেট আঁকাবো। এখানে আমাদের কি কি জিনিস আছে? এখানে আমার এক্স আছে, ওয়াই আছে, এক্স বার আছে এবং ওয়াই বার আছে। তার মানে আমাদের লাইন লাগবে কয়টা? এই 4টা লাইন লাগবে। তো দেখো আমি প্রথমে এক্স এর জন্য একটা লাইন নিছি, এটা হচ্ছে আমার এক্স এর লাইন। এরপরে এই যে এখানে নট গেট দিয়ে আমি এক্স বারের লাইন নিছি, এটা হচ্ছে আমার এক্স বারের লাইন। আবার এখানে দেখো ওয়াই এর জন্য আমি একটা লাইন নিছি, আবার এই যে একটা নট গেটের সাহায্যে ওয়াই বারের লাইন নিছি, একটা ওয়াই বার বা ওয়াই এর পূরকের একটা লাইন নিছি। এখানে তার মানে আমি কয়টা লাইন নিছি? 4টা লাইন নিছি, কারণ এর মধ্যে আমার এই 4টা চলক আছে, এক্স আছে, ওয়াই আছে, এক্স বার আছে, ওয়াই বার আছে। তো দেখো, তো এই জন্য আমি এখানে 4টা লাইন নিছি। এখন প্রথমে আমরা করব হচ্ছে ডি নটের কাজ। ডি নটে কি কি আছে দেখো তো, এক্স বার আর ওয়াই বারের গুণ ফলের মানটা আছে এখানে, এক্স বার আর ওয়াই বারের গুণ ফলের মানটা আছে। তার মানে আমি এক্স বার থেকে একটা লাইন নিব, ওয়াই বার থেকে একটা লাইন নিলাম। নেওয়ার পর এখানে কি করতে বলছে? এক্স বার আর ওয়াই বারকে গুণ করতে বলছে। তো গুণ করা হয় কোন গেটের মাধ্যমে? গুণ করা হয় হচ্ছে আমার এন্ড গেটের মাধ্যমে। তো এন্ড গেটের চিত্র হচ্ছে এরকম। তো এর মাধ্যমে আমি ডি ওয়ানটা মানে ডি নটটাকে পেয়ে গেলাম। এবার আমরা ডি ওয়ানটাকে আঁকাবো। ডি ওয়ানে কি বলা হয়েছে দেখো, এক্স বার আর ওয়াই এর গুণফলকে আঁকাতে হবে আমার, এক্স বার আর ওয়াই। তো এই জন্য এক্স বার থেকে একটা লাইন নিছি, ওয়াই থেকে একটা লাইন নিছি, নিয়ে এটাকে গুণ করতে হবে, তাই একটা এন্ড গেটের সাহায্যে যুক্ত করে দিছি। এর মাধ্যমে আমি ডি ওয়ানের মানটাকেও পেয়ে গেলাম। এবার আমি ডি টু কে আঁকাবো। ডি টু তে বলা আছে এক্স ইন্টু ওয়াই বার। তো এই জন্য আমি এক্স থেকে একটা লাইন নিছি, ওয়াই বার থেকে একটা লাইন নিছি, দুইটাকে এন্ড গেটের সাহায্যে গুণ করে দিছি। এর মাধ্যমে আমি ডি টু কে পেয়ে গেলাম। এবার আমার দরকার হচ্ছে D3 এর মান। D3 তে কি আছে দেখো, x এবং y এর গুণফলের মান দেয়া আছে। তো অর্থাৎ আমার এখানে কি করতে হবে, x থেকে একটা লাইন নিতে হবে, y থেকে একটা লাইন নিতে হবে, এটাকে গুণ করে দিতে হবে। গুণ করলে কি আসে দেখো, x ইনটু y। তো এভাবে তোমার 4 to 2 লাইনের ডিকোডারের 4 to 2 লাইন ডিকোডারের লজিক গেটটাকে এভাবে আঁকানো হয়। আচ্ছা, ফাহমিদা আক্তার হ্যাপি। হ্যাঁ, এই যে সার্কিটটারই লজিক গেট আমরা আঁকাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটা এনকোডার করানো হচ্ছে না, এটা ডিকোডার করানো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, মাইশা চৌধুরী বলছে 4 to 2 লাইন থেকে বেশি হলে, হ্যাঁ সেটা আমরা করব। এরপর 4 to 2 লাইন থেকে বেশি হলে আছে, বা 2 to 4 লাইন থেকে বেশি আছে, সমস্যা নেই। 2 to 4 লাইনের বেশি হইলে যেটা হবে সেটাও আমরা করব এখন। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, চলো আমরা সামনের দিকে যাই। এবার দেখো একই জিনিস, হ্যাঁ একই জিনিস। এবার আমরা দেখব 3 to 8 লাইন ডিকোডার। আচ্ছা, সাদিক আহমেদ বলছো 8টা হলে কি সেম নিয়ম হবে? হ্যাঁ হ্যাঁ ভাই, এখানে 8টা হইলেও তোমার সেম নিয়মই হবে, সেটা আমি এখনই দেখাই দিচ্ছি, তোমাদের প্রবলেম নাই। দেখো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 3 to 8 লাইন ডিকোডার। তো এখানে আমার ইনপুট হবে কয়টা? ইনপুট হবে 3টা। তো আউটপুট এখানে কয়টা হবে? আউটপুট হবে 8টা। তো এটা কি কোন নিয়তে হইলো? দেখো এখানে যেটা একটা বড় সমস্যা হয়ে গেছিল তোমার সাথে, সেটা হচ্ছে যেখানে n সংখ্যক ইনপুট লাইনের জন্য 2 to the power n সংখ্যক আউটপুট লাইন থাকে। এটা একটা মিস্টেক ছিল যে n সংখ্যক ইনপুট লাইনের জন্য 2 to the power n সংখ্যক আউটপুট লাইন পাওয়া যায়। এটা একটু মিস্টেক হয়েছিল, এই জন্য বলে দিলাম। যেখানে তোমার যদি ইনপুট হয় n সংখ্যক, তাহলে তুমি আউটপুট পাবা 2 to the power n সংখ্যক। হ্যাঁ,
সরি ফর দ্য মিস্টেক। হ্যাঁ, তো দেখো যে এখানে আমার ইনপুট কয়টা, ইনপুট হচ্ছে আমার 3টা, তার মানে আমি আউটপুট পাবো কয়টা, আউটপুট পাবো 2 টু দ্য পাওয়ার 3 বা 8টা, 2 টু দ্য পাওয়ার 3 বা 8টা। এখানে ইনপুট যেহেতু 3টা, তার মানে আমার আউটপুট সংখ্যা কয়টা, 8টা। তো দেখো এই জন্য এখানে দেখো দেখানো হয়েছে যে এখানে যদি আমার ইনপুট হয় 3টা, আউটপুট হয়েছে কয়টা, দেখো 8টা। এটা হচ্ছে আমার 3 to 8 লাইন ডিকোডার। আচ্ছা, তো চলো সামনের দিকে এগোনো যাক। এবার আমরা 3 to 8 লাইন ডিকোডারের সত্যক সারণীটা দেখবো যে কিভাবে হয়েছে এখানে। হ্যাঁ, তো দেখো আমি ইনপুট কম্বিনেশন কিভাবে তৈরি করতে হয় এটা একটু আরেকবার দেখায় দিতেছি। দেখো এখানে আমার ইনপুট 3টা, ইনপুট কয়টা, সরি, এখানে আমার ইনপুট হচ্ছে 3টা, এখানে ইনপুট 3টা, তার মানে আমার কম্বিনেশন কয়টা হবে বলো তো, কম্বিনেশনও হবে 2 টু দ্য পাওয়ার n সংখ্যক বা 2 টু দ্য পাওয়ার 3 বা 8টা। কম্বিনেশন কয়টা হবে, 8টা হবে। তো দেখো এখানে 8টা কম্বিনেশনই আছে, এখানে 8টা কম্বিনেশন আছে। এই যে ইনপুট লাইনটা খেয়াল করো, এই 3টা হচ্ছে আমার ইনপুট, এই যে ইনপুট কম্বিনেশন কয়টা, 8টা, 1 2 3 4 5 6 7 8। তার মানে ইনপুট যদি হয় 3টা, আমার ইনপুট কম্বিনেশন কয়টা হবে, 8টা কম্বিনেশন হবে। তো আমি এগুলোর মান কিভাবে বসাবো, আবারও বলতেছি, যেহেতু আমার 8টা কম্বিনেশন, 8কে আমি অর্ধেক করব, 8কে অর্ধেক করব, অর্ধেক করলে কয়টা পাই, 4। তো এই জন্য প্রথম 4টা ঘর বসাবো 0, পরের 4টা ঘর বসাবো 1। তো দেখো এই যে 1 2 3 4, এই 4টা ঘর 0 বসাইছি, পরের 4টা ঘর 1 বসাইছি। এবার 4টা করে দিছি না এখানে। এবার পরের ঘরের জন্য আমরা এই 4টাকে অর্ধেক করব, 4কে অর্ধেক করলে পাই 2। হ্যাঁ, তো এই জন্য প্রথম 2 ঘর বসাবো 0, পরের 2 ঘর 1, আবার 2 ঘর 0 2 ঘর 1, এভাবে বসাতে থাকবো। এবার 2 ঘর 2 ঘর করে বসাইছি। তো এবার এই 2কে আমরা আবার অর্ধেক করব, 2কে অর্ধেক করলে পাই হচ্ছে 1। তো এবার একটা ঘরে 0 একটা ঘরে 1, একটা ঘরে 0 একটা ঘরে 1, একটা ঘরে 0 একটা ঘরে 1, এভাবে বসাতে থাকবো। তো এভাবে আমার ইনপুট কম্বিনেশনটা তৈরি করা হয়। এভাবে আমার ইনপুট কম্বিনেশন আমি তৈরি করে ফেলছি। এবার এর আগে যেমন বলছিলাম এভাবেই তুমি 1 বসাবা। দেখো মানে 1 নাম্বার ঘরের জন্য এই যে আউটপুটের 1 নাম্বার ঘরে 1, 2 নাম্বার ঘরের জন্য আউটপুটের 2 নাম্বার ঘরে 1, 3 নাম্বার ঘরের জন্য আউটপুটের 3 নাম্বার ঘরে, 4 নাম্বারের জন্য আউটপুটের 4 নাম্বার, 5 নাম্বারের জন্য আউটপুটের 5 নাম্বার, 6 এর জন্য আউটপুটের 6, 7 এর জন্য আউটপুটের 7, 8 এর জন্য আউটপুটের 8। এইভাবে তোমরা 1 গুলা বসাবা, বসানোর পর বাকি সবগুলাতে 0 দ্বারা পূর্ণ করে দিবা, বাকি সব ঘরগুলোতে 0 দ্বারা পূর্ণ করে দিবা। এর মাধ্যমেই তোমার সত্যক সারণী কমপ্লিট হয়ে যাবে, এর মাধ্যমেই তোমার সত্যক সারণীটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, সুমাইয়া জান্নাত বলছে এগুলো পারি ভাইয়া। আসলে দেখো অনেকেই কিন্তু পারে না, হ্যাঁ, বা অনেকের কনফিউশন আছে, এই জন্যই ক্লাসটা করানো। তো দেখো এবার আমরা 3 to 8 লাইনের ডিকোডারের লজিক গেটটাকে আগাবো। তার আগে তোমরা দেখো যে কোন ঘরে আসলে কিসের কাজ হয়। এই যে আমরা ডি নট দেখছিলাম, এই জিনিসটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, তোমরা এই জিনিসটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, তারপরে আমি বাকি কথা বলছি। এই জিনিসটা একটু কাইন্ডলি স্ক্রিনশট দিয়ে নাও, তারপর আমি বাকি কথাগুলো বলছি। তোমরা এইটুকুর আগে স্ক্রিনশট দিয়ে নাও, তারপর আমি বাকি কথা বলতেছি। আচ্ছা, 9টা যদি 9টা থাকে, 9টা আসলে থাকতে পারবে না কখনো, 9টা কখনোই থাকতে পারে না। ধরো ইনপুট যদি তোমার 4টা হয়, হ্যাঁ, ধরো ইনপুট তোমার 4টা হয়েছে, তার মানে তোমার আউটপুট হবে 2 টু দ্য পাওয়ার 4 বা 16টা, তখনও ওই সেম নিয়মই হবে। আচ্ছা, তোমরা একটু এটা স্ক্রিনশট নিয়ে ফেলবা। দেখো এখানে এই যে এই 3 to 8 লাইন এনকোডারের বুলিয়ান ফাংশনগুলো দেয়া আছে, এটার একটু স্ক্রিনশট দেয়া না, এটার একটু স্ক্রিনশট দিয়ে নিবা তোমরা। ওকে, ঠিক আছে, নিয়ে ফেলেছো তোমরা।
হ্যাঁ ঠিক আছে। তো দেখো এখানে আমার ডি নটে কিসের কাজ হয়, এখানে আমার ইনপুট হচ্ছে তিনটা, এক্স ওয়াই জেড। তার মানে আমার এখানে কি কি ধরনের রাশি থাকতে পারে, এক্স ওয়াই জেড থাকতে পারে, অথবা এক্স বার ওয়াই বার জেড বার থাকতে পারে। হ্যাঁ, তো এই জন্য দেখো আমি এখানে 6টা লাইন নিছি। একটা হচ্ছে এক্স, এখানে দেওয়া আছে হচ্ছে এক্স বারের লাইন, ওয়াই ওয়াই বারের লাইন, জেড জেড বারের লাইন। তো এখানে এই জন্য আমি 6টা লাইন নিয়ে নিয়েছি। এখন আমার ডি নটে কি কাজটা হয়, ডি নটে হয় হচ্ছে এক্স বার ওয়াই বার জেড বারের গুণফল, এক্স বার ওয়াই বার জেড বারের গুণফল। তো আমি এই জন্য এক্স বার থেকে একটা লাইন নিছি, ওয়াই বার থেকে একটা লাইন নিছি, জেড বার থেকে একটা লাইন নিছি, নিয়ে যেহেতু এটার গুণফল তাই এই জন্য একটা অ্যান্ড গেট দ্বারা যুক্ত করে দিছি। তো এর মাধ্যমে আমার ডি নটের মানটা পেয়ে গেলাম। আবার ডি ওয়ানে কিসের কাজ হয় দেখো, এক্স বার ওয়াই বার এবং জেড এর কাজ হয়, এক্স বার ওয়াই বার এবং জেড এর গুণফলের কাজ হয়। এই জন্য আমরা প্রথমে এক্স বার থেকে একটা লাইন নিলাম, এরপর ওয়াই বার থেকে একটা লাইন নিলাম, এরপর জেড থেকে একটা লাইন নিলাম, তারপর এটাকে আমরা গুণ করে দিলাম। তো এইভাবে নরমালি এইভাবে এই যে রাশিগুলো অনুযায়ী আমার লজিক গেটটা আঁকানো হয়ে থাকে। তো তোমরা এই লজিক গেটটা কিভাবে আঁকায় এটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, যে এই যে এখানে লজিক গেটটা ফাংশন অনুযায়ী কিভাবে লজিক গেট আঁকাতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা ডিটেইলে বোঝানোর মনে হয় না দরকার আছে। আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই নিয়মটা তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, অর্ঘ্য বর্মন বলছো আজ প্রথম লাইভ ক্লাস করছি। আচ্ছা, স্বাগতম তোমাকে, এরপর থেকে অবশ্যই করবে সবগুলো ক্লাস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সুরভি বলছো ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে, চলো আমরা একটু সামনের দিকে এগোই। হ্যাঁ, এবার দেখো আমরা ডিকোডারের কিছু ব্যবহার পড়ব, ডিকোডারের কিছু ব্যবহার আজকে আমরা পড়ব। এখানে বলা হচ্ছে দেখো যে কম্পিউটারে ব্যবহৃত কোডকে মানুষের বোধগম্য ফরম্যাটে রূপান্তর করতে ডিকোডার ব্যবহার করা হয়। তো আমরা আগেই বলে আসছি যে কম্পিউটার আমাদের জন্য ডিজিটাল সিগন্যালই আউটপুট হিসেবে পাঠায়। তো ডিকোডার কি করে, এই ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। তো এই অ্যানালগ সিগন্যালটাই আমরা বুঝতে পারি। তো এই বোধগম্য ফরম্যাটে রূপান্তর করাটাই হচ্ছে আমার ডিকোডারের কাজ। তো এটা গেল হচ্ছে আমার প্রথম ব্যবহার। দ্বিতীয় ব্যবহার বলছে জটিল কোডকে সহজ কোডে রূপান্তর করতে। দেখো কম্পিউটার যে ডিজিটাল সিগন্যালটা আমাদের জন্য আউটপুট হিসেবে পাঠায়, এটা অনেক জটিল একটা কোড। হ্যাঁ, তো এই জটিল কোডটাকে সহজে রূপান্তর করে আমাদের ডিকোডার। আচ্ছা, ডিসপ্লে ইউনিটে ডিকোডারের ব্যবহার হয়, যেটা আমি আগেই বলে আসছি যে আমাদের ডিজিটাল ডিভাইসগুলোর, ধরো কম্পিউটারের ক্ষেত্রে মনিটর বা ফোনের ক্ষেত্রে স্ক্রিনে, এগুলো হচ্ছে আমাদের ডিসপ্লে। হ্যাঁ, তো এই ডিসপ্লেগুলোতেই আমার ডিকোডার ব্যবহার করা হয়। এরপর বলা হচ্ছে বাইনারি সংখ্যাকে সমতুল্য দশমিক সংখ্যায় রূপান্তর করতে। দেখো কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসগুলো আমাদের বাইনারি পদ্ধতিতে কাজ করে থাকে, বাট আমরা আমাদের ডেইলি লাইফে কোন জিনিসটা ব্যবহার করি, দশমিক সংখ্যা ব্যবহার করি। তো এই ডিকোডারটা কি করে, যে এই বাইনারি সংখ্যাটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করে আমাদের দেখায়। এটা একটা গেল। এরপর ডেটা মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে এই জিনিসটা তোমাদের এখন বোঝানোর দরকার, মানে এই জিনিসটা এখন বোঝার দরকার নেই, এটা তোমাদের আমি ভবিষ্যতে বোঝাবো, যখন সামনের দিকে এগোবো এই জিনিসটা নিয়ে এক্সপ্লেইন করা হবে যে ডেটা মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং জিনিসটা কি। হ্যাঁ, তো আপাতত এই চারটা বোঝো যে কোথায় কোথায় ব্যবহার হয়। কম্পিউটারে ব্যবহৃত কোডকে মানুষের বোধগম্য ফরম্যাটে রূপান্তর করার ক্ষেত্রে ব্যবহার হয়, আবার জটিল কোডকে সহজ কোডে রূপান্তরের ক্ষেত্রে ব্যবহার হয়, ডিসপ্লে ইউনিটে ব্যবহার হয়, এছাড়াও বাইনারি সংখ্যাকে সমতুল্য দশমিক সংখ্যায় রূপান্তর করার ক্ষেত্রে আমরা এই ডিকোডারকে ব্যবহার করে থাকি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো তোমরা এখন আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই ডিকোডারের ব্যবহারটা তোমরা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ আচ্ছা, সালমান বলছো আপনি এত ভালো করে পড়েন। আচ্ছা, ধন্যবাদ তোমাকে তোমার কমপ্লিমেন্টের জন্য। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে জানাও যে ডিকোডার সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছো কিনা, ডিকোডারের ব্যবহারটা কি রকম তোমরা বুঝতে পেরেছো কিনা। ডিকোডারের পড়াশোনা আমাদের এই পর্যন্তই শেষ। হ্যাঁ, এবার দেখো, এবার যে জিনিসটা একটু আমরা জানবো সেটা হচ্ছে আমরা এনকোডার
পড়ে ফেলেছি, আজকে আমরা ডিকোডার পড়েছি। তো এই জিনিসটার পার্থক্য নিয়ে জানবো, আবার আমরা এনকোডার এবং ডিকোডারের পার্থক্য নিয়ে আলোচনা করব। এই দুইটার পার্থক্য কি, এটা কিন্তু তোমাদের সৃজনশীলে আসে। হ্যাঁ, সৃজনশীলের গ নাম্বারে এটা আসতে পারে, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, সৃজনশীলের জন্য এটা ইম্পর্টেন্ট। তো দেখো এনকোডার এবং ডিকোডারের পার্থক্য আমরা পড়বো। দেখো এনকোডারে কি হয়, এনকোডার এক ধরনের ডিজিটাল সার্কিট যা ইনপুট সিগন্যালকে বাইনারি কোডে রূপান্তর করে, অর্থাৎ ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে হচ্ছে আমার এনকোডার। আবার ডিকোডার কি, ডিকোডার এক ধরনের ডিজিটাল সার্কিট যা বাইনারি কোডকে মানুষের বোধগম্য ফরম্যাটে রূপান্তর করে। তো এখানে কি হয়, ডিকোডার আমাদের জন্য কি করে, ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। এটা গেল হচ্ছে আমার প্রথম পয়েন্ট। এরপর এনকোডারে 2 টু দ্য পাওয়ার n সংখ্যক ইনপুট লাইন এবং সর্বাধিক n সংখ্যক আউটপুট লাইন থাকে। দেখো এনকোডারে আমরা কি দেখতাম, এনকোডারে ইনপুটের সংখ্যা হইতো 2 টু দ্য পাওয়ার n, আউটপুটের সংখ্যা হইতো n। কিন্তু আমরা ডিকোডারে কি দেখি, ইনপুটের সংখ্যা হয় n, আউটপুটের সংখ্যা হয় 2 টু দ্য পাওয়ার n। এটা হচ্ছে একটা বড় পার্থক্য এনকোডার এবং ডিকোডারের। হ্যাঁ, আচ্ছা এরপর দেখো এনকোডার ইনপুট ডিভাইসের সাথে যুক্ত থাকে, ডিকোডার আউটপুট ডিভাইসের সাথে যুক্ত থাকে। এনকোডার ইনপুট ডিভাইসের সাথে যুক্ত থাকে আর ডিকোডার আউটপুট ডিভাইসের সাথে যুক্ত থাকে, এটা আমরা আগেই পড়ছি। এরপর বলা হয়েছে এনকোডার তৈরিতে অর গেট ব্যবহার করা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ কথা যে এনকোডার তৈরিতে আমার কোন গেট ব্যবহার করা হয়, অর গেট বা যৌক্তিক যোগের গেট ব্যবহার করা হয়। ডিকোডার তৈরিতে এন্ড এবং নট গেট ব্যবহার করা হয়। ডিকোডার তৈরিতে এন্ড এবং নট গেট ব্যবহার করা হয়। আচ্ছা এরপর বলা হয়েছে এনকোডার প্রেরক প্রান্তে উপস্থিত থাকে, অর্থাৎ প্রেরক প্রান্ত বলতে বোঝায় যে আমরা যখন ইনপুট দেই না, তো ইনপুট যখন দেই এই ইনপুটের প্রান্তে আমার এনকোডার থাকে। আবার ডিকোডার প্রাপক প্রান্তে উপস্থিত থাকে। তো আমরা তো কম্পিউটার থেকে আউটপুট নেই, তো নেয়ার প্রান্তটাকে বলা হয় আউটপুট প্রান্ত, তো ওই আউটপুট প্রান্তটাকেই বলা হচ্ছে কি প্রাপক প্রান্ত। তো এই জন্য এনকোডার থাকে আমার প্রেরক প্রান্তে আর ডিকোডার থাকে প্রাপক প্রান্তে। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে একটু কমেন্ট করে জানাও যে এনকোডার এবং ডিকোডারের পার্থক্য তোমরা বুঝতে পেরেছো কিনা। অনেকেই এনকোডার নিয়ে পড়েছিলেন না, তোমরা এখান থেকে একটু আইডিয়া পেতে পারো যে এনকোডার জিনিসটা কি। তো আমাকে একটু কমেন্ট করে জানাও যে এনকোডার এবং ডিকোডার নিয়ে তোমরা বুঝতে পেরেছো কিনা। একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা এনকোডার এবং ডিকোডারের পার্থক্য। ওকে, তাহলে চলো আমরা সামনের দিকে যাব। ফাতেমা বলছো ক্লিয়ার, সাদিয়া বলছো ক্লিয়ার। আচ্ছা এবার আসো, এবার আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করি। দেখো এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডার। যে জিনিসটা আলোচনা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাডার। অ্যাডার জিনিসটা আসলে কি, যে সমবায় সার্কিট দ্বারা যোগের কাজ সম্পন্ন করা হয় তাকে অ্যাডার বা যোগের বর্তনী বলা হয়। এখন অ্যাডার জিনিসটাকে আমি একটু ক্লিয়ার করে বলি। আসলে আমাদের ডিজিটাল ডিভাইস, ধরো কম্পিউটারে অনেক ধরনের সার্কিট আছে, একটা কম্পিউটারের মাঝখানে অনেক ধরনের সার্কিট থাকে। হ্যাঁ, তো এই সার্কিটগুলো এক একটা এক এক ধরনের কাজ করে থাকে। তো এই যে কম্পিউটারের যে সার্কিটগুলো আছে, এই সার্কিটগুলোর মধ্যে যে সার্কিটটা তোমার যোগের কাজ, স্পেশালি শুধুমাত্র যোগের কাজটা করে থাকে, তাকে আমার অ্যাডার বলে, তার মানে অ্যাডার হচ্ছে এমন একটা সার্কিট যা আমার যোগের কাজ করে থাকবে, আচ্ছা এবার বলতেছে দেখো নিচে যে কম্পিউটারের সকল গাণিতিক কাজ বাইনারি যোগের মাধ্যমে সম্পন্ন হয়। গুণ হলো বারবার যোগ করা এবং ভাগ হলো বারবার বিয়োগ করা। আবার পূরক পদ্ধতিতে বাইনারি যোগের মাধ্যমেই বিয়োগ করা যায়। কাজেই যোগ করতে পারা মানে গুণ বিয়োগ এবং ভাগ করতে পারা। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ লাইন। যোগ করতে পারা মানেই গুণ বিয়োগ এবং ভাগ করতে পারা। তো দেখো আসলে আমরা যখন গুণ করি, ধরো আমি 3-এর সাথে 2 গুণ করতেছি, আমার অ্যান্সার কত আসে? 6 না? তো এটা মানে কিন্তু এই যে আমরা গুণ করতেছি না, এই গুণ করাটা কিন্তু এক ধরনের যোগ। কিভাবে আমি একটু তোমাকে বোঝাই। এখানে 3-এর সাথে 2 গুণ করা মানে 3কে 2 বার যোগ করা। দেখো 3 আর 3-এর যোগফল কত আসে? 6, তাই না?
এই যে 3 এর সাথে 2 গুণ করা মানে 2টা 3কে যোগ করা। আবার ধরো 6 এর সাথে ধরো তুমি 7 এর সাথে 3কে গুণ করতেছো, আমার অ্যান্সার আসে 21। অর্থাৎ এটা মানে কি যে 7কে 3 বার যোগ করা, তুমি যদি 3টা 7কে যোগ করো তাহলে কিন্তু তুমি 21ই পাবা। তো এই জন্যই বলা হচ্ছে গুণ মানে বারবার যোগ করা। আবার বলতেছে ভাগ হলো বারবার বিয়োগ করা। ধরো তুমি 4কে 2 দ্বারা ভাগ করছো, তাহলে তুমি অ্যান্সারটা কত পাবা? 2 পাবা। তো এটা মানে আসলে কি বোঝায় দেখো, এটা মানে হচ্ছে 4কে 2 দ্বারা ভাগ করা মানে এই যে 4 থেকে 2কে বিয়োগ করা, মানে আমি 2 পাইতেছি। এখানে কত পাচ্ছি? 2 পাচ্ছি। 4 থেকে 2কে আমি বিয়োগ করতেছি। তো জিনিসটা এমনই। এখন এরপরে যে লাইনে বলা হয়েছে দেখো, আবার পূরক পদ্ধতিতে বাইনারি যোগের মাধ্যমে বিয়োগ করা হয়। এখন দেখো আমি একটু বাইনারি যোগ বিয়োগের হিসাবে আসি। ধরো বাইনারি একটা সংখ্যা আছে 1, হ্যাঁ, এখন তোমার বলছে যে 1 প্লাস ধরো তোমাকে বলছে যে 1 মাইনাস 0, এটাকে মানে 1 থেকে 0কে বিয়োগ করতে হবে। এটা কিন্তু তুমি যোগের মাধ্যমেও করতে পারো। কিভাবে করতে পারো দেখো তো, 1 থেকে যদি তুমি 0 বাদ দাও, 1 থেকে যদি তুমি 0 বাদ দাও তাহলে কত হয়? 1 থেকে 0 বাদ দিলে তোমার হয় হচ্ছে 1। বাট এটা তুমি বিয়োগ না করে যোগের মাধ্যমে করতে পারো। কিভাবে করতে পারো দেখো, আমরা 1 এর সাথে যোগ করব 0 এর পূরক। কিসের? 0 এর পূরক। তো 0 এর পূরক কত? 0 এর পূরক হচ্ছে 1। তো আমরা জানি যে বাইনারিতে 1 এর সাথে 1 যদি যোগ করা হয় তাহলে আমরা রিটার্ন হিসেবে পাই হচ্ছে 0। আমরা কি জানি যে 1 এর সাথে 1কে যদি যোগ করা হয় তাহলে আমরা রিটার্নে পাই 1। এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী। বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী আমরা যদি 1 এর সাথে 1 যোগ করি তাহলে আমরা রিটার্নে 1 হিসেবে পাই। এভাবে দেখো আমরা এখানে 1 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে আমরা পাই কত? 1 পাই না। এখন আমরা এটা যোগের মাধ্যমে করব। কিভাবে? আমরা যদি 1 এর সাথে 0 এর পূরককে যোগ করি, 0 এর পূরক কত? 1। তার মানে আমরা রিটার্নে কত পাচ্ছি? 1ই পাচ্ছি। দেখো এখানে আমার হচ্ছে ফলাফলটা 1, এখানে আমার ফলাফলটা 1। তার মানে আমি কি বুঝতে পারলাম যে যোগের মাধ্যমে আমার গুণও করা যায়, ভাগও করা যায়, বিয়োগও করা যায়, তাই না? এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। যে যোগের মাধ্যমে কিন্তু সবই করা যায়, ভাগ করা যায়, গুণ করা যায়, বিয়োগ করা যায়। এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা? আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা, যে যোগের মাধ্যমে গুণও করা যায়, বিয়োগও করা যায়, ভাগও করা যায়। হ্যাঁ, আচ্ছা, সবাই যেহেতু ক্লিয়ার, এই জিনিসটা আপাতত এটুকু বুঝে রাখো। এবার আমরা দেখবো যে অ্যাডার সার্কিট 2 ধরনের। কয় ধরনের? অ্যাডার সার্কিটটা আসলে 2 ধরনের। অ্যাডারের সার্কিটটা আমার 2 প্রকার। একটা হচ্ছে হাফ অ্যাডার সার্কিট আর একটা হচ্ছে ফুল অ্যাডার সার্কিট। একটা হচ্ছে হাফ অ্যাডার সার্কিট আর একটা হচ্ছে ফুল অ্যাডার সার্কিট। হাফ অ্যাডার সার্কিটকে বলা হয় অর্ধ যোগের বর্তনী। হাফ অ্যাডার সার্কিটকে আমার বলা হচ্ছে অর্ধ যোগের বর্তনী। আবার ফুল অ্যাডার সার্কিটকে বলা হচ্ছে পূর্ণ যোগের বর্তনী। আচ্ছা, সঞ্জিত আফরিন সাক্ষী বলছো যে আরেকবার রিপিট করবেন প্লিজ। আচ্ছা দেখো, আমি যেটা বুঝাইলাম যে এখানে ধরো আমি 2টা বাইনারি সংখ্যা বিয়োগ করব, 1 থেকে 0 বিয়োগ করব, আমার অ্যান্সার কত আসে? 1 না? সাক্ষী তোমার জন্য বলছি, দেখো এখানে আমার 1 আসে না, বাট আমি এটা কিন্তু যোগ করার মাধ্যমে করতে পারি। কিভাবে? আমরা এখানে 1 এর সাথে 0 এর পূরককে যোগ করব, 1 এর সাথে 0 এর পূরককে যোগ করব। 0 এর পূরক কত? 0 এর পূরক হচ্ছে 1। তো আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী যদি 1 এর সাথে 1 যোগ করি তাহলে আমরা রিটার্নে 1ই পাই, রিটার্নে 1ই পাই। তো এখানে দেখো এটার মানও 1, এটার মানও 1। তার মানে আমরা কি বুঝতে পারতেছি? যেখানে আমরা বিয়োগের মানে বিয়োগটাকে কিন্তু আমরা যোগের মাধ্যমেও করতে পারি। তো এবার একটু আমাকে কমেন্ট করে জানাও যে বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, অপূর্ব, সাক্ষী, এবার আমাকে একটু কমেন্ট করে জানাও যে বুঝতে পেরেছো কিনা। এবার একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ ঠিক আছে, সাক্ষী বুঝতে পারছে। অপূর্ব তুমি একটু কমেন্ট করে জানাও।
তো দেখো এখানে তেমন কিছুই নাই, যে অ্যাডার আসলে দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। ঋতু ক্লিয়ার, হ্যাঁ মিম ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো যে হাফ অ্যাডার জিনিসটা কি, এবার আমরা একটু হাফ অ্যাডার নিয়ে আলোচনা করি। দেখো বলা হচ্ছে যে যে সমবায় সার্কিট দুটি বিট যোগ করে একটি যোগফল এবং একটি ক্যারি আউটপুট দেয় তাকে অ্যাডার সার্কিট বা হাফ অ্যাডার সার্কিট বা অর্ধযোগের বর্তনী বলে। দেখো জিনিসটা হচ্ছে কি, যেখানে আমার এই সার্কিটের আসলে কাজটা কি, এই সার্কিটের কাজটা হচ্ছে এখানে এই যে এ আর বি, এইটা এই দুইটা হচ্ছে এটার ইনপুট, হ্যাঁ এই দুইটা কি করবে নিজেদের মধ্যে যোগ করবে, যোগ করে দুইটা আউটপুট দিবে। কয়টা আউটপুট দিবে, এখানে দুইটা ইনপুটের জন্য আউটপুটও দুইটা, এখানে ইনপুট হয় দুইটা আউটপুট হয় দুইটা। তো এক আউটপুটে আমার যোগফল প্রদর্শন করে, এক আউটপুটে হয় কি যোগফল, আর এক আউটপুটে আমার ক্যারির মান আসে, ক্যারির মান আসে। এখন এই জিনিসটা কি, ক্যারি বলতে কি বোঝায়, তো ক্যারি বলতে বোঝায় যে ধরো তুমি 1 1 এবং 1 0, হ্যাঁ এটা একটা বাইনারি যোগ করতেছো, তাহলে কি রকম হয়, এখানে 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে হয় হচ্ছে 0, হাতে থাকে 1, এই যে আমার হাতে থাকে 1 না, এটাকে বলা হচ্ছে আমার ক্যারি, এটাকে আমার বলা হচ্ছে ক্যারি। তো এখানে কি হয় দেখো, হাফ অ্যাডার সার্কিটে ইনপুট দুইটা আউটপুটও দুইটা, একটা আউটপুট আমার যোগফল প্রদর্শন করে, আরেকটা আউটপুট আমার ক্যারির মান প্রদর্শন করে, মানে এই যোগফলের সময় ক্যারি কত হয়েছিল সেটার মান প্রদর্শন করে। এখানে হাফ অ্যাডারের ক্ষেত্রে একটা আউটপুট আমার যোগফলের মান প্রদর্শন করবে, আরেকটা আউটপুট আমার ক্যারির মান প্রদর্শন করবে। হ্যাঁ ক্যারি মানে হচ্ছে হাতে থাকা, মানে হাতে কত থাকে সেটার মান প্রদর্শন করে। এবার দেখো আমরা হাফ অ্যাডারের ক্ষেত্রে সত্যক সারণী দেখব। হাফ অ্যাডারের ক্ষেত্রে সত্যক সারণী দেখব। তো দেখো যখন ইনপুট আমার দুইটা, তার মানে আমার কম্বিনেশন, ইনপুট কম্বিনেশন হবে 2 টু দ্য পাওয়ার n বা 2 টু দ্য পাওয়ার 2 বা 4টা, হ্যাঁ তার মানে আমি 4টা ইনপুট কম্বিনেশন বানাইছি। দেখো নরমালি যেটা আমি আগেও বুঝাইছি এর আগেও, যে ইনপুট কম্বিনেশন কিভাবে সাজাতে হয়। এখন আমার আউটপুট দুইটা, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে ক্যারি। এখন এখানে নরমালি আসলে যে আমি যে বললাম না যে এসে জাস্ট যোগফলটা দেখায়, বাট আসলে এখানে তা হয় না, এখানে মেইনলি যোগফলই হয়, বাট এটা একটু অন্য প্রসেসে হয়, যোগফলই হয় এখানে আসলে এসে যোগফলই হয়, বাট অন্য প্রসেস হয় বা অন্য গেটের মাধ্যমে হয়। এখানে এই যে সাম আছে বা এস আছে, এই জায়গাটায় হয় হচ্ছে XOR গেটের কাজ। কি হয়, XOR গেটের কাজ। এখানে A XOR B হয় এসে, এইটুকুতে হয় হচ্ছে A XOR B এর কাজ। আর এই যে ক্যারি আছে না, ক্যারিতে হয় AND গেটের কাজ, ক্যারিতে হয় AND গেটের কাজ, বা A গুণন B হয়, A গুণন B হয়। দেখো এখানে S এর ক্ষেত্রে A XOR B হয়, আবার C এর ক্ষেত্রে A গুণন B হয়। এখানে S সমান হচ্ছে A XOR B, আবার এই A XOR B কে আমরা কিভাবে ভাঙাতে পারি, A বার B প্লাস AB বার, এটা আমরা আগে করে আসছি। তার মানে S এ হয় হচ্ছে আমার এটার কাজ, আর C তে হয় কিসের কাজ, A গুণন B এর কাজ, C তে হয় হচ্ছে আমার A গুণন B এর কাজ। এবার আমরা একটু মানটাকে দেখব, হ্যাঁ এবার আমরা এটা আসলে সত্য কিনা এটা দেখব। দেখো S এ আমার কিসের কাজ হয়, A B বার প্লাস A বার B, ধরো এখানে A বার B প্লাস A B বার। এখন দেখো এই মানটার জন্য চিন্তা করব আমরা, আমার কি আসবে A বার B, A বারের মান কত, A বারের মান হচ্ছে 1, B এর মান হচ্ছে 0, আবার A B বার, এর মান হচ্ছে 0, B বারের মান হচ্ছে 1। তার মানে দেখো তো 1 এর সাথে 0 গুণ করলে 0, আবার 0 এর সাথে 1 গুণ করলে 0, তার মানে আমার অ্যান্সার আসে 0। তো এই জন্য এখানে 0 আসছে। এবার দেখো আবারও লিখতেছি আমি, এবার এটা নিয়ে কাজ করব আমি। দেখো এটার প্রমাণ দেখাই, যেখানে কি হয় আমি বলছি যে এস এ আমার কাজ হয় হচ্ছে A XOR B এর। তো A XOR B মানে কি, A XOR B মানে হচ্ছে A বার B প্লাস A B বার, হ্যাঁ তো এবার আমরা এইটুকু নিয়ে কাজ করি, এই মানটার জন্য কাজ করি, যে এই যে এখানে 1 আমরা আউটপুট পাইতেছি এটা কি ঠিক কিনা। হ্যাঁ তো দেখো প্রথমে বলছে A বার B, তো এখানে এর মান কত, এর মান হচ্ছে 0, তো A কে যদি আমরা পূরক করি পাই হচ্ছে 1, হ্যাঁ গুণন B এর মান কত
বি এর মান হচ্ছে 1 পাইলাম। আবার এবার বলতেছে এ বি বার, এর মান কত? এখানে এর মান হচ্ছে 0, বি বারের মান কত? বি বারের মান 0, যেহেতু বি এর মান আছে 1, এটাকে যদি আমি পূরক করি তাহলে আসে 0, তার মানে 1 এর সাথে 1 গুণ করলে 1 আর 0 এর সাথে 0 গুণ করলে 0, তাহলে 1 যোগ 0 সমান আমার অ্যান্সার আসে 1। দেখো এখানে আমি 1টাই পাইছি। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে এস এ বা সামে বা এই যে এস আউটপুটটায় আমাদের কিসের কাজ হচ্ছে? এ এক্সর বি এর কাজ হচ্ছে, এ এক্সর বি এর কাজ হচ্ছে। আবার সি তে কিসের কাজ হচ্ছে? এ গুণন বি এর কাজ হচ্ছে, সি তে আমার এ গুণন বি এর কাজ হচ্ছে। এবার একটু চেক করি, দেখো সি, এটা সি তে কিসের কাজ হচ্ছে? এ গুণন বি এর কাজ হচ্ছে, তার মানে 0 গুণন 0 0। আবার এটা আসো 0 গুণন 1 0, আবার এটা আসো 1 গুণন 0, এই যে 0, একের সাথে 0 গুণ করলে কত হয়? 0 হয়। এবার লাস্টেটা আসো 1 গুণন 1, আমার অ্যান্সার আসে 1, একের সাথে 1 গুণ করলে আমরা 1ই পাই। তো এটা এখানে বলা হয়েছে যে এভাবেই আমার হাফ অ্যাডারের সত্যক সারণীটা নির্ণয় করা হয়। আচ্ছা সুরভি বলছো আমি যদি সিটা আগে লিখি এসটা পরে লিখি তাহলে কি হবে? হ্যাঁ হবে, তুমি সিটা আগে লিখতে পারো, বাট এখানে আমার সিতে তখন কিসের কাজ করতে হবে? সিতে কিন্তু এ গুণন বি এর কাজ করতে হবে, আর এসে কিসের কাজ করতে হবে? এসে এ এক্সর বি এর কাজ করতে হবে, তুমি সেটা লিখতে পারবা। হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই যে হাফ অ্যাডারের সত্যক সারণীটা কিভাবে হয় তোমরা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ মাইশা চৌধুরী ক্লিয়ার, ফারহানা তুরফা ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সবাই ক্লিয়ার, রাবেয়া ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা ফারজানা অনেক সুন্দর বুঝতে পারছে, আচ্ছা ঠিক আছে। মুগ্ধতা ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, তো সবাই তোমরা বুঝতে পেরেছো যেহেতু, ওকে ঠিক আছে। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। দেখো আগামী ক্লাসে আমরা হাফ অ্যাডারের আরো কিছু ডিটেইলস আলোচনা করব, ফুল অ্যাডার নিয়ে আলোচনা করব এবং আরো কিছু টপিক আলোচনা করব। হ্যাঁ তো তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদের গ্রুপেও জানাতে পারো, সিএডএম-এর গ্রুপে জানাতে পারো, এছাড়াও আমি যখন আগামী ক্লাসে আসবো তখনও জানাতে পারো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সবাই যেহেতু ক্লিয়ার। আচ্ছা তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে, আগামী ক্লাসটা হবে আমাদের শুক্রবারে। হ্যাঁ আগামী ক্লাসটা আমাদের শুক্রবার 8টায় হবে, তোমরা অবশ্যই আগামী ক্লাসটায় জয়েন করবে, আগামী ক্লাসটায় আরো ডিটেইলে এটা নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।